জি স্যার। Yes, sir. আমরা কতদিন এটা পড়ছি, এটা দেখছি আমরা। এই যে এখান থেকে শুরু করবো, তাই না? ব্রিডিং অ্যান্ড ব্লেন্ডিংটা আমরা দেখছি। তারপর ব্রিডিং ব্লেন্ডিং মূলত হচ্ছে তোমার একটা হোমোজেনিয়াস করার জন্য। এরপরে এটা গ্রানুলেশন করা হয়। গ্রানুলেশন মানে এটা কিছু ওয়াটার মিক্স করে একটা ড্রামের ভিতর যখন এটাকে রোটেট করা হয়, তখন ইয়ে হয়ে যায়, এগুলো কি বলে, অ্যাগ্লোমেরেট করে বড় বড় সাইজ গুলা বড় বড় বলের মতো হয়ে যায়। তখন এটাকে সিন্টারিং এর জন্য তখন চার্জ করা হয়। কে বলবে আজকে? আইডি 1 স্যার। হ্যাঁ, আইডি 1। 01। জি স্যার। কি নাম তোমার? স্যার নিলয়, নাফিস আহমেদ নিলয়। হ্যাঁ, বলো, স্টার্ট করো। আচ্ছা, আগের ক্লাসে আমরা সিন্টারিংটা কি জিনিস ওটা হালকা পাতলা বুঝছি। সবাই কি শুনতে সিন্টারিং পাচ্ছ? সবাই ওর কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Yes, sir. ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সিন্টারিং এর মেইন উদ্দেশ্য হলো আমাদের যেটা ফাইন পার্টিকেল পেয়েছিলাম আমরা আগের ক্লাসে, যে ওর থেকে ওগুলোকে একটু মোটা করে আমরা যে ব্লাস্ট ফার্নেসে ইউজ করবো, ওই মোটা করাটা। তা এইটা যে মোটা মেশিনের মাধ্যমে মোটা করা হয় মোটা সেটা হচ্ছে মোটা না ডয়েড ব্লেড বলে, মেশিন। শোনো, মোটা না বলে এটাকে বড় করা, লার্জ করা আর কি সাইজটা। ওকে ওকে স্যার। সেই লার্জ করা হয়, তো এই লার্জ যেটা করা হয় সেটা হচ্ছে ডয়েড ব্লেড মেশিন দিয়ে। তাই এই মেশিনটার ডায়াগ্রামটা এই ছবিটাতে দেখা যাচ্ছে। তা আমি সিন্টারিং প্রসেসটা এই মেশিনটা দ্বারাই বোঝাবো। তা এই ছবির বাম দিকে টপ কর্নারে যদি দেখো, এখানে দেখা যাচ্ছে স্টোরেজ বিন। এই স্টোরেজ বিনের মধ্যে আমরা কি কি রাখি? আমরা ওর রাখি, যে ওর থাকে, কোক থাকে, লাইমস্টোন থাকে, আর রিটার্ন ফাইন থাকে। মানে এগুলো একসাথে মিক্স করে আমাদের বড় করা উদ্দেশ্য। স্টোরেজ বিন থেকে তারপর কি হয়, এই মিক্সচারটা তার নিচে দেখা যাচ্ছে মিক্সিং ড্রাম। ওই স্টোরেজ বিন থেকে এই ফুল মিক্সচারটা আমাদের মিক্সিং ড্রামে যায়। তারপর সেখান থেকে নিচে দেখা যাচ্ছে ফিডার, ওই ফিডারের মধ্যে যায়। ফিডার থেকে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের এই মিক্সচারটা একটা যে দেখা যাচ্ছে লেখা আছে দেখো, এনলেস বেল্ট অফ প্যালেটস। এনলেস বেল্ট অফ প্যালেটের মধ্যে পড়ে। এই প্যালেটের উপরে আরেকটা জিনিস। বলো, হ্যাঁ, কন্টিনিউ করো। প্যালেটের উপর দেখা যাচ্ছে ইগনিশন হুড। এই ইগনিশন হুডের কাজটা কি? আমাদের তো মানে মেইন টার্গেট জি, ওরটাকে এগ্লোমারেট করা, আরো বড় করা। এই ইগনিশন হুড থেকে খুব হাই টেম্পারেচারে, অলমোস্ট 1200-1300 এই টেম্পারেচারে আগুন আসে। আর তার নিচে দেওয়া ট্রাইঙ্গুলার কতগুলো শেপ দেখা যাচ্ছে, ওই ট্রাইঙ্গুলার টাইপের যে শেপ, এগুলো হচ্ছে এক ধরনের সাকশন যন্ত্র। এরা কি করে, উপর থেকে বাতাসটাকে নিচের দিকে সাক করে। ফলে কি হয়, যখন টেম্পারেচারটা, আগুনটা যখন উপরের দিকে, আগুনটা তো হিট করতেছে মেনলি উপরের সার্ফেস থাকে, মানে ওই দেখো যখনই ফিডার থেকে ওই আমাদের মিক্সচারটা পড়তেছে, ওটাতে একটা নির্দিষ্ট পুরুত্বতে থাকে। তা যখন আমি আগুন দিচ্ছি, আগুন তো হিটিংটা তো অবশ্যই উপরের লেয়ারে থাকবে। তা সাকশনের কাজটা কি, ওরা ওই হিটিংটা সাক করে নিচের দিকে যায়, যাতে উপর থেকে নিচ পর্যন্ত হিটেড হয়। তা এই হিটিংটা আমাদের টার্গেট হয় একটু তাড়াতাড়ি করা, শোনো, ওইটা পরবর্তীতে আমাদের আসবে। তা আর এই যে একটু বেলটা থামো, দেখা যাচ্ছে, এই বেলটা একটু অনেকটা ওই যে আমরা ট্যাঙ্ক। একটু থামো। এখানে এই যে সাকশনের আরেকটা পারপাস, একটা হচ্ছে হিট আনা, আর দ্বিতীয় হচ্ছে যে এয়ারটাকে ফ্লো করা। কারণ তোমার তো এয়ার লাগবে এখানে, তাই না? হিটের সোর্সটা কি, কথা বোঝা নেই? আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন এটা আলোচনা আসছে আমাদেরকে একটু জিজ্ঞেস করি, ও কি বলছে এখানে কি কি থাকে র মেটেরিয়ালস হিসেবে সিন্টার তৈরি করার জন্য? অন্যরা বলো, কি কি থাকে? স্যার রিটার্ন ওর থাকবে, ওর ফাইন্স কোক আর লাইমস্টোন। হ্যাঁ, লাইমস্টোন থাকবে, ফাইন কোক থাকবে, আরেকটা কি থাকবে, তোমার ছোট সাইজের ওর, তাই না? জি স্যার। ছোট সাইজের আয়রন ওর। এখন হ্যাঁ, তুমি তো ব্লাস্ট ফার্নেসে যখন দিবে, তখন তো এই কি বলে এটাকে, লাইম টপলেসের দিবে। প্রেসার এটা বুঝে। লাইম দিবে, খেয়াল করো, খেয়াল করো, লাইম দিবে, ওর দিবে, এটা তো বুঝলাম। তো কোকটা তো আমরা এভাবে দিই না, কোকটা কিন্তু বড় বড় দেওয়া হয়, এখানে ফাইন বলা হচ্ছে। তাহলে এখানে এই কোকটা দেওয়ার উদ্দেশ্যটা কি? স্যার কারণ হচ্ছে রিডাকশন আমাদের করা। ব্লাস্ট ফার্নেসে ফাইন কোক চলবে না। ব্লাস্ট ফার্নেসে একটু বড় সাইজের লাগবে এবং এটা যথেষ্ট স্ট্রং হইতে হবে। কিন্তু এখানে তো ফাইন কোল দেওয়া হচ্ছে বলতেছে। তাহলে এটা এখানে উদ্দেশ্য কি এখানে দেওয়া?
স্যার এই স্যার এখানে হিটিংটা যে নিচে ইগনিশনটা সবদিকে হয় ওইটার ইউনিফর্মে জন্য যাওয়া ওই জন্য হ্যাঁ, আমাকে প্রশ্ন করবো না, তো তোমরা যে বলবো আনসার তো দিবে, ভুল হোক ইগনিশন হুড অসুবিধা নেই। হ্যাঁ বলো। ইগনিশন হুডে যে টেম্পারেচারটা আসে স্যার ওই টেম্পারেচারটা সব উপর থেকে নিচ পর্যন্ত যায় ওই কারণে ওইদিকে এটা হিটটা তোমরা যদি দেখো, ইগনিশন হুডের কাজ তো হচ্ছে যে এটা ইগনাইট করে দেওয়া, হিট সাপ্লাই দেওয়া না। আমি তোমরা স্যার ওই যদি হিটটা নিচ পর্যন্ত যাওয়ার জন্য তোমরা বলতেছিলাম যদি তোমরা যদি একটা গ্যাসের চুলা দেখো, সেখানে ইগনিটরের কাজ কি? একটা গ্যাস লাইটার হতে পারে, একটা ম্যাসের শলা হইতে পারে। তুমি জাস্ট একটা ইগনাইট করে দাও, করার পরে কিন্তু বাকি যে ইয়াটা চলে, কি বলে এটাকে, ফ্লেমটাতে চলতে থাকে, সেটা কিসে চলে? গ্যাসে। তাহলে মেন ফুয়েলটা কি এখানে? গ্যাস। ইগনিশন হুডের কাজটা হচ্ছে এটা, যে সে ইগনাইট করে দিবে। এখন কাকে ইগনাইট করবে? কারণ তোমার তো এখানে হিট হওয়া লাগবে। তাহলে 12 স্যার ওই 1300 কোক গুলো বার্ন হবে তাইলে। কোকটা বার্ন হবে। এই কোকটা বার্ন, এখানে হিটিং সোর্স হচ্ছে কোক। জি স্যার। কোক ফুয়েল করা এগুলো কিন্তু ফাইনালি যখন তোমার সিন্টার হয়ে যাবে তখন কিন্তু এই কোক কিন্তু থাকবে না, এই পাউডার গুলো থাকবে না, এগুলো পুরাই বার্ন হয়ে যাবে। এই কোক গুলোর কাজই হচ্ছে এখানে বার্ন করা এবং হিট দেওয়া, এবং এর সাথে সাথে ওই যে তোমার ম্যাগনেটাইট থেকে হ্যামাটাইট থেকে ম্যাগনেটাইট কিছু ট্রান্সফার হয়ে যাবে, ম্যাগনেটাইট থেকে কিছু অল্প পরিমাণে হয়তো অক্সাইড হবে সামান্য, কিন্তু এই কাজগুলো হবে এখানে। এখন বোঝা গেল? এবং এই যে এখানে এয়ারটা সাকশন করলো, এই সাকশনের মেইন পারপাস হচ্ছে যে এই কোককে বার্ন করার জন্য, এই কোলটাকে বার্ন করার জন্য, ফাইন কোল যে তুমি যেটা দিচ্ছ। এখন এটা সাক করতে গেলে হিটটাও তোমার নিচের দিকে চলে আসবে, চলে গেলেও প্রিহিট করবে। হ্যাঁ আগাও, বুঝছো কিনা সবাই? জি স্যার। ইয়েস হ্যাঁ স্যার। আগাও। আচ্ছা স্যার যেটা বললো হিটিং হওয়ার পর আচ্ছা এই বেলটা যে দেখা যাচ্ছে এই বেলটা হচ্ছে কিন্তু মুভিং বেল মানে যে আমরা যে দেখছি যে ট্যাঙ্কের যে চাকা যে এরকম আছে এটা অনেকটা ওই রকম ওই যে উপর নিচে এরকম দুই দিকে মুভ করতে থাকে আর এই অংশগুলোকে প্যালেট বলা হয়। তাই হিটিং করার পর এই হিটিংটা ধীরে ধীরে যখন আগায় প্যালেটটা এই উপরে যে আমাদের ফুল মিক্সচারটা থাকে মিক্সচারটা সলিড মতো হয়ে যায়। হওয়ার পর এটা একেবারে যখন রাইট কর্নারে যখন চলে আসে যে নিচে যে দেখা যাচ্ছে সিন্টার ব্রেকার এই অংশটা এখান থেকে ওইটা নিচের দিকে পড়ে যায়। তো যখন এটা বললাম কি হিটিং এর ফলে এটা টোটালি সলিড হয়ে যায়, তা ওইটা আমরা সরাসরি তো ইউজ করতে পারবো না। এই জন্য এখানে কি থাকে সিন্টার ব্রেকার নামে একটা যন্ত্র থাকে, এটা অনেকটা ওই যে ট্রাক্টরের চাকাটার মতো যেটা টার্গেটটা জমি তুমি আমরা শোনো, প্লাও করি আর কি। শোনো, এত ডিটেল বলা লাগবে না, মূল কনসেপ্টটা বলে চলে যায়, ওকে বা যারা নিজেদের মতো করে এটা বুঝে নিবে। ওকে স্যার না বুঝলে ওকে তখন স্যার আবার জিজ্ঞেস করবে, আমরা এত ডিটেল বলে শেষ করতে পারবো না। হুম। ওকে স্যার। তাহলে এই সিন্টার ব্রেকারটা তাহলে স্যার সিম্পলি বলতেছি সিন্টার ব্রেকারটা কি করে ওটাকে ভাঙার পর এটা আমাদের এই যে রোটেটারি কুলার নামে একটা জায়গায় যায়। এই কুলারটা ওই গরম ওটাকে ঠান্ডা করে আর এই ঠান্ডা করার জন্য এখান থেকে ফ্যান আসে। তা এইটাই হচ্ছে সিন্টারিং প্রসেসটা। তারপর এখানে ওই সিন্টারিংটা কি করে অ্যাগ্লোমারেট হয় এটা পরবর্তী স্লাইড একটুখানি আসছে স্যার নেক্সট স্লাইড। আচ্ছা এইখানে খুব বেশি কিছু নাই, এখানে ফুল ফেনোমেনাটা আমাদেরকে বলছে মানে আমরা যে প্রসেসটা করবো প্রসেসে আমাদের কি কি জিনিস দ্রুত পড়ে যাও, হয় দ্রুত। বা টাইপ থাকে সেগুলো একটা মানে প্রথম। আচ্ছা প্রথমে এই যে এই ওরটা যে হয় মানে ওরটা যে আমরা ইয়ে করবো ফিউশনটা অনেক মানে অলমোস্ট মেল্টিং টেম্পারেচার কাছাকাছি হবে। তারপর এইটা যেই হিটটা দিব এই হিটটা আমরা খুব কম সময়ে দিব। আর এই কম সময় যেহেতু দিব সুতরাং অবশ্যই আমাদের এই ইয়েটা খুব তাড়াতাড়ি পাস করতে হবে। আর টেম্পারেচারটা অলমোস্ট 1200 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হবে। আর এইটুকুই, এখানে খুব বেশি কিছু নেই। বুঝছো সবাই? না মূল এই যে লাইন গুলো খুব দ্রুত পড়ে যাও, তাহলে স্টেপ গুলো ইয়া যাবে ওদের। তুমি তো পড়ে আসছো, তুমি বুঝছো, কিন্তু অন্যরা তো আর পড়ে নাই। আচ্ছা স্যার ফিউশন অফ ওর পার্টিকেলস এর হাই টেম্পারেচার নিয়ার দ্য এখনই মেল্টিং করার পয়েন্ট দরকার নাই, টু। পড়ে যাও। হ্যাঁ। আচ্ছা স্যার মানে এগ্লোমারেশনের জন্য হাই টেম্পারেচার দিব। তারপর স্যার আমরা যে টেম্পারেচারটা দিব দ্বিতীয় লাইনে এটা খুব কম সময়ের মধ্যে দিব যাতে প্রোডাক্টিভিটি হাই হয়। তারপরে এই যেটা ওই যে ওইটা আবার বলছে যে একটু তাড়াতাড়ি পাস হবে এই প্রোডাকশন সেন্টারের জন্য। আর হিট এবং কম্বাসন হিটটা জোন, হিট এবং কম্বাসন জোন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। হিট এটা কিন্তু পুরাটা কিন্তু একসাথে কম্বাসন হবে না, উপর থেকে আস্তে আস্তে কম্বাসন হয়ে নিচের দিকে যাবে। লেয়ারটা যতই তোমার বেল্টের ডান দিকে মুভ করতে থাকবে ততই প্রথমে উপরের অংশ কম্বাসন হবে, সিন্টার হবে উপরের অংশ, এরপরে নিচের অংশ, এরপরে তার নিচের অংশ। যতই তোমার প্রসিড হবে ডান দিকে ততই এটা নিচের দিকে এই কম্বাসন হিট জোনটা ইয়া হতে থাকবে, শিফট হতে থাকবে। এক সময় যখন বেল্টের এন্ডে চলে আসবে দেখা যাবে যে লাস্ট বটম সাইডে যেই সিন্টার হয়নি সেটা সিন্টার কমপ্লিট হয়ে যাবে। মূল কনসেপ্ট হচ্ছে এটা। আগাও। স্যার এই টেম্পারেচার যেতে থাকে এই বেডের টেম্পারেচার অনেক বেশি হয়।
1200 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর এর থেকে যত দূরে যাবো এই টেম্পারেচার কমতে থাকে, কমতে কমতে অলমোস্ট 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত যেতে পারে। তারপর এই ফ্লেম ফরওয়ার্ডের মানে এই পজিশন গুলো, আগুনের ইয়েটা, এগুলো আমাদের একটু জানা দরকার যে কোনো সময়ের মধ্যে। এইটুকু বুঝছি স্যার। স্যার এই ডায়াগ্রামটা স্যার আমি বুঝিনি স্যার, এটা যদি আপনি একটু হ্যাঁ, বলতেন এই স্যার। ডায়াগ্রামটা হচ্ছে যে এটা, এই যে কথাটা বললাম, এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার কম্বাসন। ধরো ইগনিশন হয়ে গেল, ইগনিশন হওয়ার পরে এটা হচ্ছে যে এই টপ সাইড, এটা এখানে তো এটা টপ সাইড, আর এটা হচ্ছে যে তোমার বটম সাইড, বুঝে গেল? এটা হচ্ছে যে টপ সাইড আর এটা হচ্ছে বটম সাইড। অর্থাৎ তুমি এটাকে উল্টা রিভার্স করে দিলে এই ছবিটা, এটা এটা হচ্ছে যে তোমার ইগনিশন এখানে হচ্ছে, ইগনিশন হওয়ার পরে সময়ের সাথে সাথে এই দেখো এই কম্বাসন, একটু কম্বাসন হয়ে গেছে, একটু সিন্টার্ড হয়েছে, এটা এখনো সিন্টার্ড হয়নি। যতই টাইম যাবে ততই আস্তে আস্তে এটা শিফট করবে। এই জায়গাটা ইগনিশনের পর পর এখানে ছিল, কিন্তু এটা যতই সময় যাচ্ছে এটা আস্তে আস্তে এখানে শিফট করতেছে। এক সময় যে এই টপটা এখানে এসে, আমি যে অল্প আগে যে কথাটা বললাম, এই অংশটা এখানে যখন শিফট করে যাবে, তাহলে এটা পুরাটাই শেষ হয়ে যাবে, তখন পুরাটাই সিন্টার্ড হয়ে যাবে। এটুক কিন্তু সিন্টার্ড হয়ে গেছে, এটুক সিন্টার্ড হবে, এই হচ্ছে এখানে হচ্ছে। আর এখানে সামনে যখন এটা আস্তে আস্তে এদিকে শিফট করবে সময়ের সাথে সাথে, আর এটা শিফট হওয়া মানে কি, এটা বেল্টে এই জিনিসটা আস্তে আস্তে সামনের দিকে প্রসিড, টাইম মানে কি, টাইমের সাথে সাথে বেল্টটা আস্তে আস্তে সামনের দিকে প্রসিড হতে থাকবে। বুঝা গেল এটা? বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এই যে এখানে তুমি যদি দেখো এই জায়গাটা, এই যে এরকম, তুমি আরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। এই যে এই কথাটা পড়ে যাও, তারপর আসো। এই ছবিটা তোমরা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি যদি এটা টপ ধরো, এটা হচ্ছে টপ আর হচ্ছে বটম, জাস্ট তুমি এটাকে ইয়ে করে দাও, কি বলে এটাকে, এই যে এইভাবে যদি দেখো ছবিটা, যেভাবে দেখো, তাহলে দেখা যাবে যে এইটুক হচ্ছে তোমার এই টপ আর এটা হচ্ছে বটম। এই আস্তে আস্তে এটা শিফট করতেছে নিচের দিকে, শুরুর দিকে এরকম ছিল। অর্থাৎ এখানে টেম্পারেচার দেখাচ্ছে, এটাকে খেয়াল করতে হবে, এটা কিন্তু ভলিউম না, এটা টেম্পারেচার। এই যে এখানে যে টেম্পারেচারটা পাবে এটা সিন্টার্ড হয়ে যাবে, তাহলে ইগনিশন হওয়ার সাথে সাথে এদিকে এই টেম্পারেচারটা ছিল। 5 মিনিট পরে দেখা গেল যে এটা এই জোনে আসছে, 10 মিনিট পরে এটা এই অংশটা এইখানে চলে আসবে। এখানে আর কোনো কার্বন বাকি নেই, সব কার্বন এখানে বার্ন করে গেছে, এখানে বার্ন হচ্ছে, এখানে সব কার্বন রয়ে গেছে। তুমি যে কয়লার কি বলে এটাকে, কোলের যে পাউডার দিয়েছো সেগুলো, হ্যাঁ, বার্ন হয়ে এখানে এখনো রয়ে গেছে, এখনো এখানে হিট হয়, এগুলো প্রিহিট হচ্ছে। যেহেতু এদিকে সাকশন হচ্ছে, এদিক দিয়ে যখন এয়ারটা যাচ্ছে এগুলো প্রিহিট হচ্ছে, কিন্তু এটা সিন্টার্ড হয়ে গেছে। এই কনসেপ্ট হচ্ছে এটা। হ্যাঁ, পড়ো, এটা পড়ো, পরের পড়াগুলো রিডিং করে যাও। আচ্ছা, তা কম্বাস্টন এখানে বলছে স্যার, কম্বাস্টন জোনটা খুব তাড়াতাড়ি ট্রাভেল করে, মানে 500 থেকে 600 মিলিমিটার মাত্র 25 মিনিটের মধ্যে ট্রাভেল করা হয়ে যায়। তারপরে এখানে ফ্লেম ফ্রন্ট আর যে হিট ফ্রন্ট, এই দুইটা স্যার একটা এদের মধ্যে একটা কোরিলেশন টাইপের থাকে। ডেপথ হিসেবে আর ধরতে গেলে, শোনো, ডেপথ হিসেবে ধরতে গেলে এটা হচ্ছে যে ধরো এখান থেকে এটা 0 ডেপথ আর এটা 500, তুমি যদি 500-600, এই এটা এটা হচ্ছে যে তোমার ডেপথ। হ্যাঁ, বলো। আচ্ছা, তারপর সেই যে হিটটা যে ট্রাভেল করবে বা ফ্লেমটা যে ট্রাভেল করবে, এইটা সিন্টারের মিক্সচার, তারপর কেমন ফুয়েল আছে অথবা এখানে কতটা ময়েশ্চার আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। তারপর বটম লেয়ার থেকে মানে কম্বাসন জোনটা বটম লেয়ার থেকে নিচের লেয়ারের দিকে যায়, এইভাবেই সিন্টারিং প্রসেসটা টোটালি কমপ্লিট হয়। এই আর কি স্যার, এটুকু। বুঝছো তো এটা সবাই? হ্যাঁ, ইয়েস স্যার। আমি মুখে যে কথাটা বললাম, এখানে সে কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, রেট অফ ট্রাভেল অফ ফ্লেম ফ্রন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ময়েশ্চার কন্টেন্ট ইন দ্য সিন্টার অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ফুয়েল। ওই যে তোমার কোকের যে পাউডার যেগুলো আছে এগুলোর উপর। হুম। এই যে কথাটা বললাম, টপ টু বটম, কম্বাসন জোনটা এই টপ থেকে বটমের দিকে মুভ করবে, এই কথাগুলো এখানে বলা আছে। হ্যাঁ, এটা বলো। আচ্ছা, এখানে প্রথমে আমি ফিগার 9.4টা বলবো, এখান থেকে একটু মনোযোগ দিলে ভালো হয়, কারণ এটা বললে উপরেটা বুঝতে সহজ হবে। আচ্ছা, এখানে ফিগারটাতে যদি দেখা যায়, এক্স অক্ষ বরাবর আমাদের টাইম দিছে, আর আর ওয়াই অক্ষ বরাবর আমাদের দিছে হাইট এবং ব্রেথ। জিরো মানে যেখানে বোঝাচ্ছে, জিরো মানে হচ্ছে আমি কোথায় বুঝলাম একটা প্যালেট কারের উপর আমরা সেই মিক্সচারটা রাখি, মিক্সচারের টপ ফ্লোরটাই দেখো, উপরে হিগনিশন হুড আছে, উপরটা হচ্ছে তোমার 30 মিলিমিটার, আর যেটা একেবারে নিচে যেখানে আমাদের আগুনটা সরাসরি যায় না, ওইটা আমরা ধরছি জিরো। তার সরাসরি আমরা সময় জিরো থেকে শুরু করব।
সবার প্রথমে কি হয়ে থাকে, মনে করো কোনো আমাদের এখন আগুন যায়নি, তাহলে যেই আমরা আমরা যেই মিক্সচারটা এখানে দিছি ওই মিক্সচারটাকে আমরা তখন কি বলি, আগুন না দেওয়া অবস্থায় ওইটাকে আমরা বলি ওয়েট চার্জ। তারপরে এখানে যখন হালকা একটু টেম্পারেচার বাড়ানো হয় বা ওই যে ইগনিশন ফুডে যখন হালকা কন্ট্যাক্টে আসে, তখন যে জোনটা ক্রিয়েট হয় ওই জোনটা হচ্ছে ড্রাই জোন। এইটা হালকা আর একটু যখন টেম্পারেচার বাড়ে তখন হয় ক্যালসিনেটেড জোন। এই ক্যালসিনেটেড জোনে ওই ক্যালসিয়াম কার্বনেটটা ভাঙে সিএও ফর্ম করে। তারপরে কি হয়, আরেকটু যখন টেম্পারেচার বাড়ে তখন এটা প্লাস্টিক সিন্টারে ফর্ম করে। এই প্লাস্টিক সিন্টারটা অনেক একটু নরম টাইপের হয়, মানে একটু চার্জ ম্যাটেরিয়াল একটু গলে গলে যায়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে স্ট্রং সিন্টার। স্ট্রং সিন্টারটা কি, এইখানে ওই গলে যাওয়া গুলো, মানে যে পার্টিকেল যদি গলে যায় ওদের মধ্যে তখন বন্ডিংটা স্ট্রং হয়। এটা অনেক মানে শক্ত একটা ইয়ে। আর তারপর হচ্ছে ফ্রায়ারেবল সিন্টার। এটা হচ্ছে সবার শেষ ইয়েটা, যখন এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এইটা থেকে আসলে বোঝা যাচ্ছে না যে হয়েছেটা কি। এখন এটা বোঝার জন্য একেবারে টাইম 14 সেকেন্ডের দিকে নজর দাও। এখানে দেখা যাচ্ছে কি সবার প্রথমে আছে ফ্রায়ারেবল সিন্টার। ফ্রায়ারেবল সিন্টারটা আসলে কি হয়েছে, মানে এখানে ভাবার জন্য কি হয়েছে, প্রথমে যখন ইগনিশন হয়েছে এই অংশটুকু হার্ড হয়ে গেছে। তারপর ধীরে ধীরে যত আমি নিচের দিকে লেয়ারে যাচ্ছি হার্ডনেসটা কমতেছে, মানে ভাবার জন্য বলতেছি হার্ডনেসটা কমতেছে। এই জন্য প্রথমে আমি পাচ্ছি ফ্রাইবল সিনটা, তারপরে স্ট্রং সিনটা, তারপরে যেটা প্লাস্টিক সিনটা। এখন টেম্পারেচার আরো আমরা যত দূরে যাচ্ছি, ধরেন 10 সেকেন্ড 8 সেকেন্ডে যখন আসি, তখন 8 সেকেন্ডের সময় কি হয়েছে, ধরেন এই যে এরিয়াটা আছে 8 সেকেন্ডের টপ লেয়ারটা, ওইটা কিছুক্ষণ আগে ওই ইগনিশন হুড থেকে জাস্ট পার হয়েছে। এই জন্য সেখানে ফ্রাইবল এরিয়াটা একটু কম, তার থেকে স্ট্রং সিনটা আর একটু কম, আর ওর থেকে প্লাস্টিক সিন্টারের এরিয়াটা বেশি। আর যখন জাস্ট কোনো একটা এরিয়া আসছে তখন এখানে টোটালি ওয়েট চার্জের পরিমাণটা বেশি। এইটা থেকে এই বিষয়টা বোঝানো হয়েছে। আর এইবার আসতেছি ফিগার 9.3-তে। ফিগার 9.3টা হচ্ছে কোনো শুরু সময় না, এটা বলছে যে ওই ইগনিশন এটা শুরু হওয়ার কিছুক্ষণ পরের সময়ের চিত্র। তো ধরে নিই আমরা এটা টাইম 6 সেকেন্ড তখনকার চিত্র। তার শুরুতে কি হয়, এখানে দেখো কয়েকটা লেয়ার দেওয়া আছে। এই লেয়ার গুলো আসলে কি হয়, যখন কম্বাসশন মানে যে হুডটা থেকে যখন টেম্পারেচার উপরের দিকে পড়ে, যেই উপরে যে লেয়ারটা থাকে ওই লেয়ারটাকে আমরা বলি কি কম্বাসশন জোন। একেবারে যেখানে আমাদের হিটটা পড়ে এটা হচ্ছে কম্বাসশন জোন। এখন যখন এটা প্যালেট কার্ডটা ধীরে ধীরে আগাচ্ছে, ওই হিটটা কি হবে, আমরা তো বলছি যে সাকশন এয়ার দ্বারা ওই হিটটাকে নিচে নামানো হচ্ছে। তাহলে যেই অংশটার হিট ম্যাক্সিমাম ছিল ওই হিটের ওই ম্যাক্সিমাম হিটের অংশটা ধীরে ধীরে নিচে যাবে। তা কিছুক্ষণ পর তখন কি হয়, যে কম্বাসশন জোনটা আমাদের টপ লেয়ারে থাকার কথা ওই কম্বাসশন জোনটা মিডিল অংশে চলে আসে। আর ওই কম্বাসশন জোনটা মিডিল হওয়ার পর তারপরে যে এরিয়াটা আছে যেটা এখনো হিট হয়নি সেটা হচ্ছে প্রিহিটিং জোন। আর তার নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সেই ড্রাইং জোন। আর তারপর হচ্ছে কোল্ড চার্জ বা ওয়েট চার্জ যেটা আমরা বলছিলাম। আর উপরে যে পার্টটা দেখা যাচ্ছে এখানে আমরা বলছি কোল্ড সিন্টার হট সিন্টার। এটা আসলে কি, হট সিন্টারটা হচ্ছে জাস্ট ওটা হিট হয়ে আসলে এখনো গরম আছে, আর কোল্ড সিন্টারটা কি এটা অনেকক্ষণ আগে হিট হয়ে গেছে, এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই ফিগার থেকে মেইনলি এই দুইটা জিনিসই বোঝানো হচ্ছে। হ্যাঁ, মানে এই কথাটা বলছি, মূল কথা হচ্ছে যে তোমার এটা ফার্স্ট টাইম সিন্টার হয়ে গেছে, এই কোল্ড সিন্টার যেটা। আর এখানে তুমি সাকশনের মাধ্যমে গ্যাসটা পাস করতেছো, কিন্তু আমরা ওই ব্লাস্ট ফার্নেসে দেখছি ব্লোয়ারের মাধ্যমে পাস করানো হয়। এখানে ওই যে আগের ছবিতে তোমরা দেখলে এখানে পিক, এখানে এখন কম্বাসন হচ্ছে, এখানে সিন্টার হচ্ছে। আস্তে আস্তে টাইমের সাথে সাথে এটা কি হবে, নিচের দিকে শিফট করবে। এক সময় এই কম্বাসন জোনটা এখানে চলে আসবে। যত বেল্টের লেগ থেকে রাইটের দিকে যাবে ততই আস্তে আস্তে এটা নিচের দিকে নামতে থাকবে। এক সময় এখানে কম্বাসন হয়ে পুরো সিন্টার হয়ে এটা শেষ হয়ে যাবে। তখন আবার সাকশন তো চলতে থাকবে, তখন আবার এগুলো কুল হবে, কুল হয়ে যাবে। এইভাবে করে, যেমন এখানে একটা এই জিনিসটা, এই যে স্ট্রং সিন্টার যেটা আস্তে আস্তে কিন্তু এই প্লাস্টিক সিন্টার যেটা, এটা একসময় স্ট্রং সিন্টার হয়ে যাবে। কথা বোঝা গেল? এই ক্যালসাইন জোনটা এদিকে চলে আসবে। এইভাবে করে এখানে এই জিনিসটা হয়। বলো। আচ্ছা, তারপরে এখানে বলছে সিন্টারের প্রোডাক্টিভিটির একটা সূত্র দিছে। সূত্র কিভাবে আসছে সেটা বলা হয়নি। তো সূত্রটা একদম এরকম সিম্পল, P60 সেন্টার BHV প্রোডাক্টিভিটি কিসের উপর ব্র্যাকেটে। ডিপেন্ড করে একটু বলে যাও। সেন্টার প্রোডাক্টিভিটি তো লাগবে। সেন্টার আচ্ছা প্রোডাক্টিভিটি স্যার, এই যে র মেটেরিয়াল গুলো কেমন হবে, আচ্ছা মানে র পড়ে মেটেরিয়াল গুলো যাও। কেমন হবে, তারপর স্যার এখানে র মেটেরিয়ালের প্রিপারেশন, চার্জিং, তারপর জিওমেট্রি, তারপর যে আমরা যে সাকশন করতেছি সাকশনটার উপর, তারপর বেডিং ব্লেন্ডিং সবার শুরুতে যে করছিলাম সেইটা, তারপর ইগনিশন যে করছিলাম ইগনিশনের কয়েকটা প্রকারভেদ আছে, হয়তো এটা আমরা পরবর্তীতে পড়বো। ওই ইগনিশনের প্রকারভেদ, তারপর পোস্ট হিটমেন্ট যেটা হয়, মানে হিট করার যখন আমরা ছাড়ছি ওয়েটিং ওই কুল করার জন্য, এগুলোর উপর সব মিলে কমপ্লিটলি একটা সিন্টারের প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে। তো যখন স্ট্যান্ডের মধ্যে থাকে ওই যে সিন্টারটা হিট যখন দিচ্ছি তখনই প্রোডাক্টিভিটিটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। ওটা হচ্ছে P60 BHV ব্র্যাকেটে রো মাইনাস RF ইন্টু ওয়াই। কারণ P হচ্ছে প্রোডাক্টিভিটি, বি হচ্ছে বেড লেয়ার, মানে ওই হাত থেকে ওই টোটাল যে বেডের যে ডেপটা ওইটুকু আমরা আগে সাইডে পড়ছিলাম। তারপর এইচ হচ্ছে উইথ অফ স্ট্যান্ডার, ওই যে ওই প্যালেট কার বা যেটা বলছিলাম ওই কারের যে উইথটা।
ভি হচ্ছে কত তাড়াতাড়ি এই ফুল ইয়েটা যে প্রতিটা লেয়ার যে মুভ করতেছে ওই ফুল একদম ওই মেশিনটার মধ্যে দিয়ে গোল গোল করে যেটা আর কি ওইটা। আর রো হচ্ছে ওই বাল্ক যে আমাদের মিক্সচারটা ছিল তার ডেনসিটি। আর এ হচ্ছে ফাইন রিটার্ন জেনারেটেড, মানে টোটালটা আসলে আমাদের ইয়ে হয় না, মানে ওই সিন্টার হয় না, কিছু কিছু আমাদের পুরো টুরা বাঁচে যায়। এটা হচ্ছে তার পরিমাণ। আর ইল্ড হচ্ছে কতটুকু আমরা পাইছি আর কি র মিক্সচার ওইটা। হুম। আচ্ছা, তারপর হচ্ছে যে মাইক্রোস্ট্রাকচারটা এখানে মাইক্রোস্ট্রাকচার যে এগুলো আছে এগুলো ওই কমপ্লেক্স এসএফসি এর মাধ্যমে ফর্ম করে। এসএফসি হচ্ছে সিলিকন ফেরাইড অফ ক্যালসিয়াম অ্যালুমিনেট একটা এক ধরনের বন্ড হয়। তাছাড়া এখানে আচ্ছা, এই লাইনটা আসলে আমি নিজেও খুব একটা ভালো করে বুঝিনি, প্রথম যে লাইনটা। এটা ধরো এখন অ্যাগ্লোমেরেট সিন্টার হয়ে কি হলো, সিন্টার হয়ে এই যে স্ট্রাকচারটা আসলো সিলিকোফেরাইডস অফ ক্যালসিয়াম, কারণ এখানে আয়রন অক্সাইড তো থাকবেই, সিলিকনও থাকবে, এগুলো কোনোটাই তোমার রিডাকশন হচ্ছে না, শুধু আয়রন অক্সাইডের Fe2O3 থেকে Fe3O4 হবে, বাকিগুলা মিলেই এটা সিন্টার একটা প্রোডাক্ট হবে। ক্যালসিয়াম, তারপর অ্যালুমিনা, তারপর সিলিকন ফেরাইডস, এই কথাটাই বলতেছে, এটা একসাথে বলতেছে যে সিলিকো ফেরাইডস অফ ক্যালসিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, অর্থাৎ সিলিকো ফেরাইড ক্যালসিয়াম, সিলিকো ফেরাইড অ্যালুমিনিয়াম, এটা। হুম। আচ্ছা, দ্বিতীয় এবং লাইনটা এখানে একটু শর্ট। হয়েছে ম্যাগনেটাইট, এই যে ইয়া থাকবে না, হেমাটাইট থাকবে না, ম্যাগনেটাইট আর ওস্টাইট পাবে, কিছু ম্যাগনেটাইট ওস্টাইট হয়ে যাবে, আবার মেজর মেজর পোর্শন হচ্ছে ম্যাগনেটাইট থাকবে আর কি, কিন্তু হেমাটাইট পুরোটাই কনভার্ট হয়ে যাবে। হুম। দ্বিতীয় লাইনটা একটু শর্টকাটে বলছে, মানে এদের যে সিন্টারটা বন্ড হয়, বন্ডটা কি করে ফর্ম হয়। তো এটা বন্ডটা দুই প্রকারে ফর্ম হয়। একটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন হয়। রিক্রিস্টালাইজেশন আমরা পড়ছি যে লিকুইড থেকে যখন হালকা হালকা ওই কিছু সলিডিফিকেশন দানা আসে, ওইটা ধীরে ধীরে বড় হয়, ওই রিক্রিস্টালাইজেশনের মধ্যে হয়। আর একটা যখন হাই টেম্পারেচার থাকে তখন স্ল্যাগ বন্ডের মাধ্যমে এই আমাদের এই সিন্টারটা ফর্ম হয়। ওইটা কি যে প্রতিটা যে পার্টিকেল গুলো থাকে আমাদের ওটা পার্টিকেল, তার গায়ের উপর একটা স্ল্যাগের লেয়ার জমে, ওই যে আমরা কাস্টিং এ পড়ছিলাম একটা ওইটার মতো, পরে ওগুলো বন্ডিং এর কাজ করে। তারপর এখানে আরেকটা লাইনে বলছে কোয়ালিটি অফ যে সিন্টারটা থাকে এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা বিভিন্ন মিনারেল থাকতে পারে, ওই পার্শিয়াল মেল্টিং ফিউশন, এইসব বিভিন্ন জিনিসের উপর রিক্রিস্টালাইজেশন ফুল বিষয়টা ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরে এই যেটা সিনট্যাক্সটা আসে অনেক সময় দেখা যায় যে, শোনো, এই সিনট্যাক্সটা অনেক সময় যদি বড় হয়, যেমন আমাদের ব্লাস্ট ফার্নেসের জন্য ওটা লাগবে হচ্ছে 10 থেকে 40 মিলিমিটার, এখন যদি সিনটার যদি তোমার 60 100 মিলিমিটার 200 মিলিমিটার হয়, সেই জন্য আবার কিন্তু ওই সিনটার হয়ে যাওয়ার পরে এটাকে আবার একটু ক্রাশ করা হয়, বুঝছো, ক্রাশ করে এটাকে 10 থেকে 40 মিলিমিটার ভিতরে আনা হয়। পেলেটাইজেশন বলো। পেলেটাইজেশন হচ্ছে ওই সিন্টারিং এর মতো একটা প্রসেস, বাট কম এফিশিয়েন্ট একটা প্রসেস। এই প্রসেসের তিনটা স্টেপ আমি যদি বলি, সর্বপ্রথমে কি হয়, মিক্সিং করা হয়। মিক্সিং এ যে আমাদের গ্রাউন্ডে যে আয়রন ওর আচ্ছা, গুলো আছে। প্যালেটাইজেশন কোন কোন ধরনের করা হয়? ওই যে তোমরা এখানে দেখছো শুরুতে র মেটেরিয়ালস এর জন্য বলা হয়েছিল আন্ডার 10 যখন চলে যায় তখন সেটাকে আমরা সিন্টার করি, আর এই যখন আরো ফাইন হয় এটাকে সিন্টার করা যায় না। এটা কত সাইজ বলা হয়েছে? 45। হ্যাঁ, ওখানে কত মেশ বলা ছিল, মনে আছে তোমাদের? কত মেশ? আর প্রশ্ন করো কেন, আমি তো জিজ্ঞেস করতেছি এটা। 100 মেশের উপরে গেলে রিজেক্ট 100 হয়ে মেশ গেছিল ছিল, মিলিমিটার 100 এইটা। মেশ। 100 মেশ, তাহলে 100 মেশ এখানে বলছে 45 ইকুইভ্যালেন্ট, 100 মেশের বিলো যদি হয় সেগুলো কি আমরা এখন বড় 10 থেকে 40 মিলিমিটারে নিয়ে আসবো, এটাকে প্যালেটাইজেশন বলতেছে। হ্যাঁ বলো। আচ্ছা, প্রথমে মিক্সিং ধাপে তাহলে কি করি, আমরা গ্রাউন্ড ওর গুলো নিই, যেটা আকাশ স্যার বললো অলরেডি। তার মধ্যে এখানে আমরা বন্ডিং এর জন্য কিছু কিছু লাইমস্টোন, লাইম, ডলোমাইট দিই। তাছাড়া এক্সট্রা আরো বাইন্ডিংটা ভালোর জন্য আমরা বেন্টোনাইট, আমরা অলরেডি পড়ছি এটা ওই কাস্টিং এ, ওগুলো একসাথে দিই। তারপরে মিক্সচারটা আমরা একটা ড্রাম মতো দিই, ড্রামের মতো একটা জিনিস দিই, যেটা আর 10 থেকে 15 আরপিএম এ ঘোরে। এটা অনেকটা ইয়ের মতো, যে ওই যে আমরা যে ওই কি বলে ওই সিমেন্ট যে মিক্স করি ওইরকম একটা মেশিনের মতো বলা যায়, যে ওইখানে মিক্স করতে থাকে। মিক্স করার পর ওই ওটা হালকা পাতলা এগ্লোমারেট হয়, বাট ওইটাতে যেটা বন্ডিংটা হয় এটা একটু লিকুইড টাইপ হয়। এই জন্য ওইটাকে আবার আমরা হিট ট্রিটমেন্ট করি ঠিক আগের বারের মতো 1200 থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, যার ফলে ওই যে পার্টিকেল গুলো হয় পার্টিকেল গুলো শক্ত হয়। এইটুকুই প্যালেটাইজেশন। হ্যাঁ, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, এখানে কি তুমি কি কার্বন অ্যাড করছো? কার্বন তো দিইনি আলাদাভাবে। সিন্টারে তো কার্বন অ্যাড করেছিল তাই না, এখানে কি কার্বন অ্যাড করছো? স্যার, না স্যার। কার্বন অ্যাড করা হয়েছে? কথা বলো। অন্যরা কথা বলো না, ও কেন আনসার দিবে? প্রশ্ন তো সবার জন্য। পেলেটিজেশন এখানে স্যার কার্বন এখানে অ্যাড করা হয়েছে সরাসরি তো নাকি? কার্বন এড করা হয়নি।
এখানে কার্বন, তাহলে এখানে হিটটা কিভাবে আসবে? কিন্তু তো বাইরে থেকে মনে হয় হিট দেওয়া হচ্ছে আর কি স্যার। হ্যাঁ, এটা যেটা এটা তো করতে স্যার হবে, মেকানিক্যাল রোটেটিং এর মাধ্যমে। হ্যাঁ এটা যে করতে হবে যে এটা তোমার বাইরে থেকে হিট, এক্সটার্নাল হিট দেওয়া হবে। ওখানে তো তোমার চার্জের ভিতরেই ছিল জি স্যার, ওখানে খুব কার্বনটা, মিক্সড করে দিয়েছিলাম যাতে পুরাই। ফিক্সড করে দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে তোমার এক্সটার্নাল হিটের ব্যবস্থা করতে হবে, এই জন্য এটা হিট ট্রিটমেন্ট বলা হয়েছে। হ্যাঁ, এখানে ছবিগুলো একটু বলো, ওই যে যে জিনিসগুলো বলছে এগুলা, এটা তো বোঝা যাচ্ছে না? ছবি আর এক্সপ্লেন করা লাগবে? হ্যাঁ, আহ, এই জায়গাটা বলছে যে এটা হচ্ছে অপটিমাম। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এর চাইতে এটা আরো যদি বেশি হয়ে যায় তখন এরকম। বলো এখানে একটু এই ছবিতে একটু দেখাও কিভাবে এটা ইয়া হচ্ছে, প্যারাটাইজেশন হ্যাঁ, হচ্ছে। স্যার যে আমি ফিগারটা সংক্ষেপে বলে বুঝতে দাও। স্যার আমি ফিগারটা হ্যাঁ, বুঝতে পারিনি। অন্য কেউ কি বুঝতে পারছো? হ্যাঁ, এই যে এখান থেকে গ্রিন প্যালেট দেওয়া হয়। হ্যাঁ, গ্রিন প্যালেট দেওয়া হয়, তারপর হচ্ছে তোমার এখানে এটা এদিকে টেম্পারেচার বাড়তে থাকে, এটা ড্রাই জোন। এখানে তোমার ময়েশ্চার তো আগে অ্যাড করা আছে, ময়েশ্চার গুলা যায় আস্তে আস্তে এদিকে শিফট করে, শিফট করলে তখন ডিহাইড্রেশন বার্নার এখানে থাকে। এরপরে আরেকটা বার্নার থাকে যেখানে 1000 এবং 5011 এখানে আরো হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়। এরপরে ফাইনাল এটাকে প্যালেটাইজ করার জন্য তখন এই রোটারি কিল নিয়ে ব্যবস্থা করা হয়। রোটারি কিলের উপরের দিকে তোমার ফুয়েল সাপ্লাই করে উপরের দিকে তোমার বার্নিং করা হয়। হিট উপরের দিকে বার্নিং করা, আর নিচের দিকে এদিকে তোমার এই যে এগুলা তুমি যে আগে যে প্লেট গুলো বানালা, সে প্লেট গুলো এদিকে রোটেট করে নামতে থাকে। নামতে নামতে এটা পুরোটাই তখন আস্তে আস্তে এটা হার্ড হয়ে যায়, এটা অনেকটা সিন্টার্ড মাসের মতো হয়ে যায় প্লেট বল হিসেবে। তখন এদিকে চলে আসে, আসলে তখন এটাকে এদিকে নিয়ে এসে এবার কুলিং এ ব্যবস্থা করা হয়। এই এই জিনিসটার মূল মেকানিজম হচ্ছে যে এটা। তাহলে এখানে যেটা হচ্ছে যে এক্সটার্নাল হিট দেওয়া হয়, এখানে এখানে হিটিং এর ব্যবস্থা করা হয় উপরে। এটা বলো, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, এটা বলো। রোল ওয়ান, রোল ওয়ান নাই? স্যার ও সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা যে একটা ধরো ব্লাস্ট ফার্নেসের জন্য আমরা যে এতক্ষণ পর্যন্ত করলাম, এগুলো কি ব্লাস্ট ফার্নেসের র মেটেরিয়াল করলাম না? আয়রন Yes, ওরই তো এগুলা নাকি? এটাও তো yes, আয়রন sir. ওর, প্যালেটটাও তো আয়রন ওর। তো এখন বলা হচ্ছে যে তোমার প্যালেট যেটা ব্লাস্ট ফার্নেসের জন্য সুইটেবল, সেখানে কিছু তোমার ইয়ে দেওয়া হয়েছে, কি বলে প্রপার্টি দেওয়া হয়েছে, যে প্যালেটের এরকম প্রপার্টি হলে এটা অপটিমাম থাকবে, আমরা এটাকে ইউজ করলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, ব্লাস্ট ফার্নেসের জন্য আমরা এটা ভালো ইয়া পাবো, আউটপুট পাবো। এই কথাটা এখানে বলছে, তোমরা এটা দেখে নিও। এখানে যে পোরোসিটি কত থাকা লাগবে প্যালেটে, কম্প্রেসিভ স্ট্রেন্থ কত থাকা লাগবে, আবার একটা স্ট্রেন্থ থাকা লাগবে, কেননা তুমি তো হিউজ চার্জ দিচ্ছ। এই চার্জটা ওয়েট নিতে হবে, একটা হচ্ছে প্রতিটা চার্জে ওয়েট নিতে হবে। যেরকম আয়রন ওর নিজে তো ওর নিবেই, কেননা সে যথেষ্ট হার্ড। সিন্টার মাস তুমি যেটা করতেছো সেটাও নিজের ওয়েট নিজে নিতে হবে, কারণ একটার উপর একটা এখানে স্টেক করা হয়। ঠিক একেবারে কোকও নিতে হয়, কোকেরও একটা এই জন্য একটা স্ট্রেন্থ। কোক যদি তখন উপরের চার্জের চাপে কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি কম হয়, তাহলে এটা কি হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। পাউডার হয়ে গেলে শেষ, তোমার আর এটা এই নিচের থেকে যে গ্যাস গুলো আসবে সেগুলোকে ব্লক করে দিবে। এই জন্য আমরা একটা সাইজ দরকার, এটা পাউডার এখানে চলবে না। হ্যাঁ, এই কারণে এখানে কিছু সয়েলিং ইন্ডেক্স, কন্ট্রাকশন, এগুলো আমরা দেখবো পরে এই আর কোকের জন্য। এবার কে বলবে? বলো, কেউ না বললে আমি বলি, রোল নাম্বার আমি ঠিক করে দিই। Sir, roll 22. রোল 22, sir. 22, কি নাম তোমার? Munim Shahriar. হ্যাঁ, Munim Shahriar. মুনিম শাহরিয়ার। এখন আমরা যেটা করব, এটা মূলত হচ্ছে স্লাইডে কোক। কোক মানে কি? কোক তো আর কি ন্যাচারে পাওয়া যায়? Yes, sir. বলো, কোক কি ন্যাচারে পাওয়া যায়? Yes, sir. Yes, sir. জি স্যার, পাওয়া যায়, Yes, খনি sir. থেকে উত্তোলন করা হয়। হ্যাঁ, খনি থেকে যে এটা উত্তোলন করে সেটা কোক না কোল? Sir, সেটা
ও ওটা তো কোল coal, স্যার, কোল। কোলকে প্রসেসিং করে আমরা কোক বানাই। আগে আগে আমি যেটা প্রশ্ন করছি সেটা উত্তর দাও, যে খনিতে যে মানে মাইনে যেটা পাওয়া যায় বা খনিতে যেটা পাওয়া যায় সেটা কি কোক না কোল? কোল। coal, এটা কোল। আসলে কোক কি পাওয়া যায় না খনিতে? মাইনে পাওয়া যায় না? বলো। বলতে পারছি না। আচ্ছা, তাহলে তাহলে বুঝতে হবে যে কোল আর কোকের ভিতর ডিফারেন্সটা কি। কোল আর কোকের ভিতর বেসিক ডিফারেন্সটা কি, কে বলতে পারো? কোলের মধ্যে থেকে ভোলাটাইল অক্সাইড গুলা যখন রিমুভ করে দিই হিট দিয়া, সেটারে কোক বলে। হ্যাঁ, কোলের মধ্যে যেটা থাকে কার্বনের সাথে সাথে তোমার ইনঅর্গানিক কম্পাউন্ডটা, অর্গানিক কম্পাউন্ডটা বার্ন হয়ে যায়। হ্যাঁ, ভোলাটাইল ম্যাটার থাকে, অর্গানিক কম্পাউন্ড অনেক থাকে। কেননা এই কোকটা হচ্ছে কোলের রিফাইন্ড একদম। উৎপত্তিতে কোল কিভাবে হয় মাইনে বা মাটির নিচে কোল কিভাবে হয়? এটা তো জানো স্যার কি? মনে করতে ফসিল গেলে ফুয়েল গাছ মানে যখন মাটির নিচে থাকে তখন কার্বনের সেটা কোল গাছ হয়ে বা যায়। প্রাণী মাটির নিচে চাপা পড়লে স্যার অনেক দিনের ইয়াতে মানে এরা মানে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোলে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, মানে লম্বা সময় ধরে আন্ডার প্রেসার মাটির নিচে যখন চাপ পড়ে গাছ, প্রাণী তারপর প্রাণী বা এরকম সব, তো আমরা গাছ বলো আমরা নিজেরাও বলো আমরা কিন্তু অর্গানিক কম্পাউন্ড, তাই না? জি তো স্যার। যখন চাপা পড়ে এটা তখন এই আন্ডার প্রেসার এবং কিছু টেম্পারেচারও সেখানে গ্রো করে, তখন এটা কনভার্ট হতে থাকে। এটা কিন্তু এরকম না যে 2-4-5 বছরে, এটা 6 বছর 1000 বছর লাগে অনেক। হ্যাঁ, অনেক সময় লাগে, অনেক সময় লাগে। তো এই সময় এটা কোলে কনভার্ট হয়, তখন এখানে প্রচুর ভোলাটাইল মেটেরিয়াল, এবং ওই অবস্থায় কোল আমরা মাইনে যেটা পাই সেটা কোলই পাই, কোক কখনো পাই না। কোক হচ্ছে যে ভোলাটাইল পার্ট থাকবে না, ভোলাটাইল পার্ট বাদে ফিক্সড কার্বন, অর্থাৎ যা থাকবে কার্বন ফর্মে থাকবে আর অ্যাশ। কথা বোঝা গেল? এখানে ইনঅর্গানিক পার্ট থাকবে না, শুধু কার্বন আর তোমার বিভিন্ন ধরনের অক্সাইড, তোমরা যেটা বলো ওই যে সিলিকন এগুলো, কিন্তু অর্গানিক পার্ট থাকবে না। তাহলে এখন আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যে কোল সম্পর্কে আমরা জানবো, এবং এই কোলকে কোকে কনভার্ট করা, এটা বড় একটা ব্যাপার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা সরাসরি কি কোলটা ব্লাস্ট ফার্নেসে ইউজ করতে পারি না? ব্লাস্ট ফার্নেসে কোল আগে ব্যবহার করতো, কিন্তু প্রোডাক্টিভিটি বাড়তো না। এক হচ্ছে ভোলাটাইল ম্যাটার যেগুলো যখন যাবে এটা ফ্লেম হয়ে জ্বলবে, এটা আমাদের ব্লাস্ট ফার্নেসের জন্য অত এফেক্টিভ না, কারণ আমরা এই হিটটা চাই না। আমরা চাই হচ্ছে কার্বন মনোক্সাইড টু রিডিউস আয়রন অক্সাইড, মানে কার্বন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আমরা এগুলা চাই। ফ্লেম থেকে সরাসরি এটা হয় না, ফ্লেম হিট হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা অর্গানিক ইয়াগুলা কম্পাউন্ড গুলা বার্ন করলে সেটা আমাদের ধরো কুকিং পারপাসে এটা চলে, তুমি ফ্লেমে রান্না করলে, কিন্তু এখানে হিট প্রচুর খাওয়া লাগবে, সেখানে আমাকে কার্বনকে বার্ন করাইতে হবে। বার্ন করাইতে হবে কি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলোতে, তাহলে আমার হিট প্রডিউস হবে। আবার at the same time carbon monoxide will be used as reducing agent বা reducer, এবং এটা আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। যাই হোক, তোমরা এটা আগে দেখছো। তো এখন আমাদের এই চ্যাপ্টারটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার কোলকে কোকে কনভার্ট করতে হবে। কোকে, কেননা এখানে ভোলাটাইল ম্যাটার থাকবে না, ফিক্সড কার্বন থাকবে। কোক আবার কোল হচ্ছে খুব সফট হয়, আবার কোক যখন হয়ে যাবে এই কোকটা আবার হার্ড হয়ে যাবে, এবং ফিক্সড কার্বন সেটা শুধুমাত্র কার্বন, কোনো ভোলাটাইল ম্যাটারটা থাকবে না। কিছু ময়েশ্চার থাকে এটা স্টোরেজের কারণে, হ্যাঁ, কিন্তু সেটা আবার পজিটিভ আমাদের জন্য। এই চ্যাপ্টারটা পুরোটাই এটা বলবে যে কিভাবে তুমি এর জন্য এটা, আমরা একটু দ্রুত যাব, মোটামুটি তুমি এই কোল সম্পর্কে জানতে পারবা। আবার সব কোলকে দেখা যায় যে কোকে কনভার্ট করা যায় না। হ্যাঁ, তাহলে আমরা দেখবো এটা, মানে তোমার আমরা একটা বলি যে মেটালার্জিক্যাল নর্মাল কোক, আর একটা হচ্ছে মেটালার্জিক্যাল গ্রেড কোক। বিশেষ করে ব্লাস্ট ফার্নেসের জন্য তো মেটালার্জিক্যাল গ্রেড কোক বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? যে প্রয়োজনটা হচ্ছে যে ব্লাস্ট ফার্নেসে হিউজ তোমার চার্জ দেওয়া হয় একসাথে উপর থেকে, এই চার্জটা দিলে এটার ওজন অনেক, ওয়েট অনেক, এই কোককে সে ওয়েটটা নিতে হয়, সে তার সাইজে বসে থাকতে হবে। সে যদি কোক ওয়েট না নিতে পারে, এটা যদি ক্র্যাশ করে যায়, তাহলে আমার পারপাস মিট হবে না, এখানে ড্যান্স হয়ে যাবে। তখন যে গ্যাসগুলো নিচ থেকে তুমি ব্লাস্ট দিবে, যে ফ্লুই গ্যাসগুলো হবে, সেগুলা উপর দিয়ে
ঠিকভাবে সে বেরোতে পারবে না, তখন ব্লাস্ট ফার্নেস ব্রেকডাউন হয়ে যাবে, শাটডাউন হবে বা ড্যামেজ হবে, এই স্মুথলি রান করবে না। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, সো 60% কস্ট ফর প্রোডাকশন অফ ব্লাস্ট ফার্নেস হট মেটাল ফর কোক। এই যে ব্লাস্ট ফার্নেসের মধ্যে আমরা কোক ইউজ করি, সেটা হচ্ছে 60% কস্টই হচ্ছে যে কোককে বার্ন করার জন্য। কোক প্লেস 3 মেজর ইম্পর্টেন্ট রোল। ফার্স্ট, এনার্জি সাপ্লাই করে। দেন সেকেন্ড, স্যার যেটা বললো যে আমাদের উপরে যে মেটাল গুলো থাকে ওটা বার্ডেনটা ও বেয়ার করে। আর থার্ড হচ্ছে যে প্রোভাইড পারমিয়াবিলিটি, যে গ্যাসগুলো আমার ইভলভ হয় সেগুলোকে পাস করে উপরে শ্যাফট ইঞ্জিনে পাঠানোর জন্য কোক প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। এই যে যেটা বললাম, যদি স্ট্রেন না থাকে, তাহলে যদি পাউডার হয়ে যায়, তাহলে কি আর পারবে? পারমিবিলিটি থাকবে? কথা বলো, অন্যরা কথা বলো, থাকবে? নো স্যার। হ্যাঁ, পাউডার হয়ে গেলে নো স্যার, তাহলে কি পার্মানেন্ট। হ্যাঁ, এই জিনিসটা তাহলে তো দেখো, কোকের মেইন দুইটা, একটা হচ্ছে এনার্জি সাপ্লাই দিবে, দুইটা হচ্ছে রিডিউসার হিসেবে ইউজ হবে, 3 নম্বর হচ্ছে এই কোকটা নিজেদের অবস্থান ধরে রাখবে, মাঝখানে গ্যাপ থাকবে। গ্যাপ, এটা যদি পিস পিস যদি থেকে থাকে, ওই অবস্থা যদি এটা সে ধরে রাখতে পারে, তাহলে মাঝে গ্যাপ থাকবে, এই গ্যাপ যথেষ্ট পারমিয়েবল, গ্যাস উপরের দিকে যেতে পারবে। হ্যাঁ, আগাও। এখন অ্যাভেলেবিলিটি অফ কোক, আমাদের ওয়ার্ল্ডে 1 ট্রিলিয়ন টনস অফ কোক অ্যাভেলেবল আছে, যার সবচেয়ে লার্জেস্ট রিজার্ভ হচ্ছে ইউএসএ তে 23%, দেন সোভিয়েত ইউনিয়ন যেটা আগে ছিল, চায়না এন্ড ইন্ডিয়া এন্ড সো অন। এবং ডে অন এভারেজ 0.8 মিলিয়ন টনস এক্সট্রাক্টেড হয় ইন্ডিয়াতে শুধু, এবং এই রিজার্ভটা মোরালেস নেক্সট 100 ইয়ার্সে শেষ হয়ে যাবে। আর নিচে টেবিলটাতে হচ্ছে যে কোকের কম্পারিজন দেখানো হয়েছে, যে কত রিজার্ভ আছে এবং কত মিটার ডেপথ পর্যন্ত কোলের গ্রেড অনুযায়ী আছে। এখানে গ্রেডটা নিচের টেবিলটাতে তোমার যেটা বলা হয়েছে যে একটা গ্রেডিং হিসেবে, যেমন যে কোলটা কুকিং করা যাবে, অর্থাৎ কুকি কনভার্ট হবে। আর একটা হচ্ছে যে নন কুকিং কোল। নন কুকিং কোল মানে কি, এটা কুক করা যাবে না, কিন্তু সুপার গ্রেডের কোল। হ্যাঁ, এটা অন্য পারপাসে ইউজ করা যাবে। নন কুকিং ইনফেরিয়র গ্রেড কোল, কিন্তু এটা আবার কুক করা যাবে না, এটা কুকি কনভার্ট করা যাবে না, তার থেকে ইনফেরিয়র। আর হচ্ছে যে টোটাল নন কুকিং কোল। হ্যাঁ, মানে তাহলে এখানে টোটাল নন কুকিং কোল মানে এগুলো কোক কখনোই করা যাবে না, এরকম। টোটাল তোমার ডিপোজিট যেটা কোল অ্যাভেলেবেল হচ্ছে 201 বিলিয়ন টনস। হ্যাঁ, এটা এটা ইন্ডিয়ার কথা, এটা বলছে টোটাল কোল রিজার্ভস ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার কথা, ওয়ার্ল্ডেরটা এখানে আসেনি। হ্যাঁ, আর এখানে ডেপথ হিসাবে বলা হচ্ছে যে কোন ডেপথে কত কোনটা পাওয়া যায় সেটা। আর এখানে তোমার কিছু বলা হচ্ছে যে দ্য লার্জেস্ট রিজার্ভস ইন ইউএসএ। দেখো, কোলের রিজার্ভ হচ্ছে 23% ইউএসএ, সোভিয়েত ইউনিয়নে 23%, চায়নাতে 11%, আর ইন্ডিয়াতে 7.6%। সেই 7.6% এর ডিস্ট্রিবিউশনটা এখানে 201 বিলিয়ন। তাহলে তুমি এখন চিন্তা করতে পারো যে ইউএসএ কত আর সোভিয়েত ইউনিয়নে কত। ওকে, টাইপস অফ কোল अवेलेबल আমাদের কোলের গ্রেড অনুসারে, সেটা মোটামুটি সিস্টেম অনুসারে যদি আমরা সাজাই, আমরা হচ্ছে যে মোরালেস 5 ধরনের মেইন গ্রেডের দিকে ভাগ করতে পারি: পি, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট এন্ড গ্রাফাইট। এবং নিচের যে গ্রাফটা দেখানো হয়েছে সেখানে হচ্ছে যে ফিক্সড কার্বন, ময়েশ্চার এবং ভোলাটাইল এর রেশিও অনুসারে পার্সেন্টেজ অনুযায়ী কোকগুলোকে সিরিয়ালি সাজানো হয়েছে। যে ফার্স্ট হচ্ছে লিগনাইট আছে, এন্ড সিরিয়ালি আমরা যদি আগে থাকি লাস্টের দিকে আমরা অ্যান্থ্রাসাইট পাই। হ্যাঁ, এখানে 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 কোলগুলার তোমার ক্লাসিফিকেশন করা হয়েছে। এটা হচ্ছে যে ইনফেরিয়র। হ্যাঁ, আর নিচের দিকে যত যেতে থাকবে তত কি হবে, কোয়ালিটি, এটা হচ্ছে সুপার কোয়ালিটি ইনক্রিজ করতে থাকবে। এটা এটা বোঝানো হয়েছে। আর এখানে একটা হচ্ছে যে প্রক্সিমেট অ্যানালাইসিস, আর একটা বলা হচ্ছে আলটিমেট অ্যানালাইসিস। প্রক্সিমেট অ্যানালাইসিস এগুলো তোমরা নোট করো, বলতে কি বোঝায়: ময়েশ্চার কন্টেন্ট, অ্যাশ কন্টেন্ট, ভোলাটাইল ম্যাটার এন্ড ফিক্সড কার্বন। বুঝছো প্রক্সিমেট অ্যানালাইসিস কি? এই জিনিসগুলো। এবং এখানে তার বিভিন্ন লিগনাইটের বিভিন্ন ধরনের তোমার কোলের এই জিনিসগুলো অ্যানালাইসিস করে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। দেখো, এই মাঝখানে যে লাইনটা, এটা ফিক্সড কার্বন। যতই তোমার এইগুলা নিচের দিকে, যতই দেখো লিগনাইট এখানে আছে, অ্যান্থ্রাসাইট এখানে আসছে, যতই তোমার কোয়ালিটি বাড়ছে কোলের, ততই তার ফিক্সড কার্বনের পরিমাণ বাড়ছে, ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটারের পরিমাণটা বাড়ছে। এই অবস্থায় এই যে অ্যান্থ্রাসাইট যেটা, এটা কিন্তু মাইনে পাওয়া যায়। হ্যাঁ, Every 1% increase in the coke ash increases the coke rate by 23 to 25 kg per ton 100 per ton hot metal under Indian condition. আমরা যদি 1% coke ash বৃদ্ধি করি, তাহলে coke rate 23 থেকে 25 kg বৃদ্ধি পায়।
কোক অ্যাশ উইথ তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। তোমরা কি ওর কথা শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। Yes, sir. প্রবলেম হয়ে গেল, তুমি একটু স্লো বলো, যাতে সবাই একটু বুঝতে পারে। বলো। কোক অ্যাশ যদি 12 থেকে 15% এর কম হয় এবং 10 থেকে 12% হচ্ছে সুইটেবল কনসিডার করা হয় ব্লাস্ট ফার্নেসের জন্য। আবার 1% increase in the coke ash improves silica, যেটা হচ্ছে ব্লাস্ট ফার্নেসের প্রোডাকশন বাই অ্যারাউন্ড 3% কমায়। Coals with volatile matter less than 18% and greater than মানে 1% অ্যাশ যদি বেড়ে যায়, 1% অ্যাশ যদি তোমার কোকের মধ্যে থাকে, তাহলে সিলিকা বেড়ে যাবে না? সিলিকা বেড়ে যাবে কিনা কথা বলো। yes sir ইয়েস সিলিকা স্যার, বেড়ে যাবে সিলিকা না? বেড়ে যাবে, তখন তো তাহলে এক্সট্রা সিলিকা লাইন লাগবে। বেড়ে গেলে তাহলে তোমার সিলিকেট রিমুভ করতে হবে না? জি সেই স্যার, জন্য এক্সট্রা লাইন লাগবে। প্রোডাক্টিভিটি কমে যায় স্যার। হ্যাঁ বলো। okay coals with volatile matter less than 18% and greater than 38% are not suitable for coke making. 18% এটা মনে রাখো তোমরা, এটা মনে রাখো। তাহলে কুকিং পারপাসে ওই কোলের মধ্যে তোমার ভোলাটাইল ম্যাটার বলা হচ্ছে যে নট মাস্ট বি লেস দেন 18%, নট গ্রেটার দেন কি 38%। অর্থাৎ তুমি বলতে পারো যে 18 থেকে 38% অবশ্যই ওই কোলের মধ্যে এই ভোলাটাইল ম্যাটার থাকতে হবে, যদি তুমি কোকে কনভার্ট করতে চাও ওই কোলকে। এরপর আলটিমেট অ্যানালিসিস ফলো। আলটিমেট অ্যানালাইসিস আমরা হচ্ছে যে বিভিন্ন এলিমেন্টস এর আমরা অ্যানালাইসিস করি। ফার্স্ট হচ্ছে কার্বন, আমাদের এফেক্টিভ কার্বন আমরা ওখানে মেজার করি। এরপর হচ্ছে সালফার 0.5 to 0.6% ইন্ডিয়ান কোড, 70% সালফার থেকে ইনঅর্গানিক ফর্মে, 30% সালফার থাকে হচ্ছে অর্গানিক ফর্মে। পাইরেটিক সালফার ডিকম্পোজেস completely to hydrogen sulfide and ferrous sulfide during coke making, while only the organic sulfur decomposes to hydrogen sulfide. Approximately 75 to 18% সালফার আমাদের কোডের মধ্যে থেকে যায় কোকের মধ্যে। ফসফরাস, সেফ রেঞ্জ অফ ফসফরাস হচ্ছে 0.05 to 0.06%। অ্যালকালাইজ Na2O এবং K2O টেক্সট হিসেবে থাকে, টিপিক্যালি 0.2 থেকে 0.3% পর্যন্ত। একটা জিনিস খেয়াল করবা যে অ্যালুমিনিয়ামে যে কপারে ধরো যে বলতেছি কপার বলতেছি যে কোলে তোমার ক্যালোরিফিক ভ্যালু বা অন্য কিছু সব ভালো থাকবে, কিন্তু যদি সেখানে ফসফরাস কন্টেন্টটা বেশি থাকে এটাকে আমরা তখন ইনফেরিয়র কোয়ালিটিতে ফেলে দিই। বুঝা গেল? কোলের যে ফসফরাস, কেন ফসফরাসটা রিমুভ করতে গেলে তখন দেখা যায় যে এডিশনাল ওই যে অক্সিডাইজিং এনভায়রনমেন্টে নিয়ে যায়। আমাদের জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্টে আয়রনকে রিডাকশন করে আয়রন প্রোডাকশন করা, এটা হচ্ছে যে কম্পারেটিভলি চিপ মেথড। Other important characteristics, caking property. একটা কোকের জন্য caking property হচ্ছে the coke exhibit physical changes on heating known as cold coking cold. আমরা যখন কোলকে হিট করি সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্রপার্টিজ এর চেঞ্জ হয় অন হিটিং। মানে কোককে শোনো, কেকিং মানে কি, এটা হচ্ছে তুমি কোককে কনভার্ট করতে গেলে এই যেটা বলা হয় এটা কেকিং প্রপার্টি। যেমন ধরো তুমি ধরো নর্মাল কেক তৈরি করতে গেলে তুমি কি হয়, একটা প্রথমে এই ইয়ের কি বলে এটাকে কাই বলে না কি বলে, এরকম একটা কিছু তৈরি করতে হয় না, করে তারপর তুমি এটা ওভেনে দাও। ওভেনে দিলে তখন এটা একটা মাঝামাঝি একটা প্লাস্টিক একটা অবস্থা আসে ফাইনাল অবস্থায় যাওয়ার আগে। এটাকে কেকিং প্রপার্টি বলা হয়, কারণ ওইটা দরকার এই কারণে যে ওই তখন যথেষ্ট পরিমাণ বাবেল তৈরি হয়, পোরোসিটি তৈরি হয়। যথেষ্ট পরিমাণে বাবল যদি তৈরি না হয়, পোরোসিটি তৈরি না হয়, সোয়েলিং যদি না হয়, তাহলে কিন্তু তোমার এটার ওই ভিতরের ভোলাটাইল ম্যাটার গুলো বের হতে পারবে না। এটা ইম্পর্টেন্ট কেকিং প্রপার্টি। হ্যাঁ, দেন আমরা দেখতে পাই ফ্রি সোয়েলিং ইন্ডেক্স, যেটা হচ্ছে যে আমরা কোলকে যখন আমরা হিট করব সেটা হচ্ছে যে একটা ভলিউমে কি পরিমাণ চেঞ্জ হবে সেটার একটা ইন্ডেক্স হচ্ছে ফ্রি সোয়েলিং ইন্ডেক্স। দেন হচ্ছে হার্ড গ্রুপ গ্রাইন্ডাবিলিটি ইন্ডেক্স, এটা হচ্ছে যে gives an idea of relatively grinding and ease of pulverization. আমরা হচ্ছে যে গ্রাইন্ড করে আমরা কোলটাকে কিভাবে গ্রাইন্ড করে আমরা ছোট ছোট পার্টিকেল চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে যে একটা ইন্ডেক্স। হায়ার দ্য নাম্বার দ্য সফটওয়্যার ইজ দ্য কোল। ক্রুসিবল সোয়েলিং নাম্বার, এটা হচ্ছে যে কেকিং প্রপার্টির একটা ইন্ডেক্স, এটা 0 থেকে 9 পর্যন্ত ভ্যারি করে। 0 হচ্ছে যে নো কেকিং ক্যারেক্টারিস্টিক্স এট অল and beyond 9 is superior coking characteristics. Codes with CSL of 3.5 minimum for required for coke making. হ্যাঁ, মানে এখানে যেটা বলা হচ্ছে যে হার্ড গ্রুপ গ্রাইন্ডেবিলিটি ইন্ডেক্স, এটা তোমার ওই কোলটাকে নিয়ে এসে তখন গ্রাউন্ড করা হয়, গ্রাউন্ড করে তোমার 80% বিলো 3 করা হয়, করলে তখন একটা ইন্ডেক্স আসে। সেই ইন্ডেক্সটা আমরা তখন বলি যে এই ইন্ডেক্স যদি হয় এটা
এখন এটা কোকে কনভার্ট করার জন্য সুইটেবল। আর ফ্রি সোয়েলিং ইন্ডেক্স যেটা ধরো নর্মাল এটা রাখা ওপেন, যখন হিট দিলে সে ওই যে ভোলাটাইল মেটেরিয়াল গুলো যখন বের হয় কেকের মতো হয়, পেস্টি টাইপের, হ্যাঁ, তখন এটা সোয়েলিং হয়, তাহলে ফ্রি সোয়েলিং। আর একটা হচ্ছে যে ক্রুসিবল সোয়েলিং নাম্বার, এটা বলা হচ্ছে তোমার একটা ফিক্সড ক্রুসিবলের ভিতর রেখে কনস্ট্যান্ট এনভায়রনমেন্টে তখন একে সোয়েল করা হয়। এই সিলেকশনস অফ কোর্স ফর কোর মেকিং, আমরা কিছু ক্রাইটেরিয়া ফলো করি কোর সিলেক্ট করার জন্য কোক মেকিং এর জন্য। কেমিক্যাল প্রপার্টিজ, প্রক্সিমেট অ্যানালাইসিস এন্ড আলটিমেট অ্যানালাইসিস করে। রিওলজিক্যাল প্রপার্টিজ, যেটা হচ্ছে যে গাইজ প্লাজমোমিটার দিয়ে আমরা ইউজ করি। রিওলজিক্যাল প্রপার্টিজ প্রকৃতিতে টেম্পারেচার সাথে কিভাবে রিঅ্যাক্ট করে। ডায়ালোটোমিটার প্রপার্টিজ, যেটা হচ্ছে যে গুহার ডায়ালোমিটার দিয়ে আমরা মেজার করি। অ্যাগ্লোমারেটিং প্রপার্টিজ, কেকি ইন্ডেক্স এন্ড সিএসএম, যেটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি পার্টিকেল গুলোকে যখন আমরা একসাথে করতে পারি নাকি বা কত রেঞ্জ পর্যন্ত করতে পারি সেটা প্রপার্টি হিসেবে আমরা চেক করতে পারি। পেট্রোগ্রাফিক অ্যানালাইসিস which determines the core rank, একটু আগে যে আমরা লিগনাইট থেকে অ্যান্থ্রাসাইট পর্যন্ত দেখলাম সেটার একটা অ্যানালাইসিস হচ্ছে পেট্রোগ্রাফিক অ্যানালাইসিস। অ্যাসেসমেন্ট অফ কোর কোয়ালিটি, the grade of the core, i.e. its rank and type, governs the selection of a core in terms of how it would behave during carburization, which include the bulk density and heating rate। এটা কোরটা হচ্ছে কিভাবে সে রিঅ্যাক্ট করবে কার্বোরাইজেশন এবং হিটিং এর সময়, সেটা সেভাবে হচ্ছে যে কোরগুলোকে গ্রেডিং করা হয়। কোক ইজ দ্য কার্বনাইজেশন কাকে বলে? কার্বনাইজেশন তোমরা বুঝছো? কার্বনাইজেশন বলো, অন্যরা বলো। ইয়েস স্যার, সারফেসে কার্বনের কার্বন পরিমাণ বাড়ানো। হ্যাঁ হ্যাঁ বলো। ডিফিউশনের মাধ্যমে কার্বন ইনসার্ট করা। স্যার ওটা তো কার্বোরাইজেশন ছিল, এটা কার্বনাইজেশন। এখানে কার্বন আর নাইট্রোজেনের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ, এটা তো কার্বনাইজেশন, এটা কার্বনাইজেশন। জি স্যার। না স্যার, কার্বনাইজেশন শিখি নাই। এটা তো কার্বনাইজেশন, কিন্তু তোমরা যেটা বলছো এটা তো কার্বোরাইজেশন। ইয়েস স্যার। এই কার্বনাইজেশনটা কি? কার্বন আর নাইট্রোজেন অ্যাড করা হয় নাকি স্যার? না না, এটা যেটা যে তুমি বললাম না, একটা ক্লোজ চেম্বারে তোমাকে এয়ার এর অ্যাবসেন্সে আমরা হিট দেই স্যার রেসিডি বানানোর হিট জন্য। দিবা, হিট দিলে তখন ভোলাটাইল ম্যাটারটা বের হয়ে যাবে। কথা বলতে নেই, অক্সিজেনের সাথে এখানে তোমার রিঅ্যাকশন হবে না। ভোলাটাইল ম্যাটারটা ভোলাটাইল, জাস্ট এটা বয়লিং পয়েন্ট হয়ে সে বের হয়ে যাবে। হওয়াতে তোমার যে কোলটা সেটা কি কার্বনে রিচ হয়ে যাবে না? তখন তার কার্বন পার্সেন্টেজ বেড়ে যাবে কিনা ভোলাটাইল ম্যাটার চলে গেলে? হ্যাঁ, এইটা হচ্ছে কার্বনাইজেশন প্রসেস। ইন অ্যাবসেন্স অফ এয়ার তুমি যদি হিট করো কোলকে, তখন এটা কার্বন এনরিচ হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হচ্ছে কার্বনাইজেশন। মানে তার মানে কার্বনাইজেশন প্রসেস কোনটা? হিটিং অফ কোল ইন অ্যাবসেন্স অফ এয়ার অর অক্সিজেন। এই হ্যাঁ, আগাও। আচ্ছা, coke is a cellular and porous material that is heterogeneous in both physical and chemical properties. Coke suitable for blast furnaces should be sufficiently strong or resist shattering, লোডটা বের করার জন্য, যেটা আমরা একটু আগে বলে আসছি, able to withstand the pressure exerted by the burden of the upper part of beer, reactive enough to produce carbon monoxide, যেটা আমরা জানি হচ্ছে আয়রন অক্সাইডকে রিডিউস করার জন্য ইউজ করা হয়, এবং strong enough after the reaction to ensure permeability, যে গ্যাসগুলো ইনভলভ করে সেগুলো যাতে বের হয়ে যেতে পারে। বুঝছো? এটা একটা হচ্ছে যে এখানে দুইটা, একটা হচ্ছে বার্ডেনের উপরে, বার্ডেন বলতে এখানে ওই চার্জ বলা হচ্ছে, উপরে এটাকে লোড নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তোমার সাথে সাথে কার্বনের সাথে ভালো মানে কন্ট্যাক্টে, অক্সিজেনের কন্ট্যাক্টে আসলেই তোমার কার্বন মনোক্সাইড হয়ে যেতে হবে একটা। আর একটা হচ্ছে যে এটা যখন রিঅ্যাকশন হবে পুরাটা তো আর ডিসইন্টিগ্রেট হবে না, এটা আস্তে আস্তে এটা ছোট হতে থাকবে। কার্বন ধরো মনে করো চলে যেতে থাকবে, যেটুক থাকবে সেটুক যাতে যথেষ্ট পারমিয়েবল হয় তোমার লিকুইড গুলা উপর থেকে পড়ার জন্য, আয়রনটা নিচ থেকে গ্যাস গুলো ওঠার জন্য, এই কথাটা বলছি। হ্যাঁ, ওকে। আর রুম টেম্পারেচার স্ট্যান্ড, আমাদের কোক এন্ড কোলের জন্য রুম টেম্পারেচার স্ট্যান্ড লাগে না, কারণ আমরা ইউজুয়ালি হাই টেম্পারেচারস নিয়ে কাজ করে থাকি। হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স, রুম টেম্পারেচার স্ট্যান্ডটা কেন প্রয়োজন? ওই জন্য তুমি যে এটা স্টোর করবা, সেলফ ওয়েট লাগবে। এটা তো হিউজ, তুমি তো আধা মিটার 1 মিটার নয়, এটা তো অনেক মিটার হাইটে তুমি স্টোর করবা। আচ্ছা, গেল এটা। এরপরে যখন তুমি চার্জের সাথে মিলাবা, তখন দেখবো যে লেয়ার লেয়ার তুমি এটা ইয়ে দিবে, এই যে ব্লাস্ট ফার্নেসে প্লেস করবে। একটা লেয়ার ওর আর লাইন দিবে, আর একটা লেয়ার কোক দিবে, এইভাবে করে লেয়ার লেয়ার এটা দেওয়া হয়। তখন এটা ওয়েট নেওয়ার জন্য রুম টেম্পারেচার স্ট্যান্ডের প্রয়োজন হয়। বলো হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স বলো। ওকে, হাই টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স আমাদের কোক রিঅ্যাক্টিভিটি, যেটা হচ্ছে যে কোক যখন হচ্ছে কার্বন রিঅ্যাক্টস উইথ অক্সিজেন গ্যাসেস লাইক কার্বন আমাদের ডাইঅক্সাইড। নেক্সট ক্লাস আছে স্যার, এখন তাহলে এখানে 54 মিনিট।
কালকে এখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? কালকে এখান থেকে শুরু করব এবং কালকে তোমরা এটা কত নাম্বার স্লাইড? এটা 8 নাম্বার, কালকে 9 নাম্বার পড়ে আসবা, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, তোমরা ইয়ে করো, সবাই ভিডিও অন করো আগে থেকে, ভিডিও এবং তোমার আনমিউট করো, তোমার ইয়াটা সাউন্ড আনমিউট করো। 1 তো আছো নাকি? Yes, sir. Yes, sir. 2 ইয়েস স্যার। 3 ইয়েস স্যার। 4 Yes, sir. 5 Present, sir. 6 ইয়েস স্যার। 7 Yes, sir. 8 Present, sir. 9 Yes, sir. 10 Yes, sir. 11 12 ইয়েস স্যার। 13 Yes, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 59 16 Yes, sir. 17 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20 or 20 to 21 Yes, sir. 22 Yes, sir. 23 Sir. 25 Yes, sir. 26 Present, sir. 27 Present, sir. 28 Present, sir. 29 Yes, sir. 30 Present, sir. 81 Yes, sir. 82 Yes, sir. 33 Present, sir. 35 34 or 34 35 Yes, sir. 36 Yes, sir. 37 38 37 9 38 38, yes, sir. 38, yes, sir. 39 Present, please. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 42 Yes, sir. 43 এই তোমাদেরকে আগে ভিডিও অন করতে বলি না? 43 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 47 Present, sir. 48 ইয়েস স্যার। 49 Yes, sir. 50 50 51 Yes, sir. 52 Yes, sir.